দাঁড়া, না হলে কিন্তু মেরে ফেলবো। বাঁচাও! দাঁড়া, না হলে কিন্তু মেরে ফেলবো বলছি। কেউ আছে? এই, বাঁচাও! আমায় বাঁচাও! কেউ দাঁড়া, না হলে আছে? কিন্তু মেরে ফেলবো বলছি। দাঁড়া। আমায় ক্ষমা করে দাও। আমায় কেন মারতে চাও? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন? আমি তোকে কেন মারতে চাই এটা তুই কোনোদিন জানতে পারবি না। এই! কাট। আমি ঠিক জানি না যে কেন ঠিক মতো জমছে না। রাইটার কত সুন্দর এই সিনটা লিখেছেন, তোমরা দুজনে মিলে সেটা ঠিক মতো দাঁড় করাতে পারছো না। সরি স্যার, আরেকবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বিজয়, তুমি তোমার ডায়লগের পজগুলোকে খেয়াল করো, খুব ফাস্ট বলছো। ওকে ওকে স্যার। আচ্ছা শীতল, তুমি এক কাজ করো, তুমি এবার এদিক থেকে নয়, তুমি ওই দিক দিয়ে পালাও, ওইখানে গিয়ে পড়ে যাও। ঠিক ওকে? আছে। চলো। ওকে ওকে, চলো, গেট রেডি। रोल साउंड, रोल कैमरा, कुलारी की कसम, सीन नंबर 150, शॉट 1, टेक 5, एक्शन। এই দাঁড়া, বাঁচাও! দাঁড়া, না হলে মেরে ফেলবো। বাঁচাও! এই দাঁড়া, দাঁড়া, না হলে মেরে ফেলবো। কাট। ও শীতল, তুমি সব গোলমাল করে দিয়েছো। এত তাড়াতাড়ি পড়লে কেন? তোমার আরো দৌড়ানো উচিত ছিল। আরে কি সব করছো তোমরা? তোমরা সব গোলমাল করে দিচ্ছ। আরে বাবা, কেন এত তাড়াতাড়ি পড়ে গেলে তুমি? স্যার, জানি না, এখানে পায়ে কিছু আটকে গেছিল আর ফ্রেডি, দয়া এখনো এলো না কেন? আজকাল ওর পুরনো বন্ধুদের ভুলেই গেছে। কিভাবে সময় পাবে স্যার? নতুন বন্ধু বানিয়েছে যে, ওর সঙ্গেই গেছে হয়তো কোথাও ঘুরতে। নতুন বন্ধু পেয়ে গেলে মানুষ পুরনো বন্ধুদের ভুলেই যায়। তার মানে আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। আচ্ছা, বুঝতে পারোনি? তুমি সবই বুঝতে পারছো, না বোঝার নাটক করো না। দয়া ছাড়া নিন্দে তো তুমি করবেই না। আচ্ছা ওইটা, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ, বাহ, দারুণ লাগলো। অনেক দিন পর এরকম একটা সুন্দর কফি খেতে পারলাম। আচ্ছা, কফি ভালো? তাহলে বিলটা তুমি দিয়ে দিও। এমনিতে স্যার, আপনার কথা আলাদা। আপনি কখনো পুরনো বন্ধুদের ভোলেন না। তাহলে কোথায় নিয়ে গিয়েছিলেন ডক্টর সারিকাকে খাওয়ানোর জন্য? আরে, সংযোগের সঙ্গে? সংযোগ? হ্যাঁ, ও তো চলে গেছে। আর ও যাওয়ার পরে আমরা খেতে... তুমি ঠিক বলেছ রজত, আমি আমার বন্ধুদের ভুলি না ফ্রেডি, সে নতুন হোক বা পুরনোই হোক। আরে আমি তো বলবো যে আপনি এক কাজ করুন, ডক্টর সারিকাকে এখানে ডেকে নিন। কেন? আসলে হয়েছেটা কি, সারাদিন ওই ডক্টর সালুকের ওই মুখটা দেখে দেখে উনি হয়তো বোর হয়ে যান বেচারি। এটা একদম ঠিক বলেছো তুমি, কিন্তু ও তো হায়দ্রাবাদে গেছে। হায়দ্রাবাদ? কেন স্যার? আরে রাখি আসছে না তো, ওর তো নিজের কোনো ভাই নেই। হায়দ্রাবাদে ওর কাজিন আছে, তাই তাকেই প্রত্যেক বছর রাখি বাঁধতে চায়। এমনিতে স্যার, নিজের ভাই নিজের বোন না থাকার একলা কষ্টটা বুঝতে পারি। আমার কোনো নিজের বোন তো নেই, আর কোনো কাজিনও নেই। শুধু এক পাতানো দিদি ছিল, গীতা। ছিল মানে এখন কোথায়? স্যার, ছোটবেলায় আমার প্রতিবেশী ছিল। প্রত্যেক রাখিতেই আমাকে রাখি পড়াতো। তারপর স্কুলের পর আমাকে পড়াশোনার জন্য বাইরে যেতে হয়। যখন ফিরলাম তখন দেখলাম গীতা ওখান থেকে চলে গেছে। তখন থেকে প্রতি বছর রাখিতে ওকে খুব মিস করি। আশা করি ও যেখানেই থাক খুব ভালো আছে, আর তোমাকে ঠিক ততটাই মনে করে যতটা তুমি মনে করো। আপনি চিন্তা করবেন না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উনি যেন আপনাদের আবার খুব তাড়াতাড়ি মিলিয়ে দেন। এইবারের রাখি আপনার আনন্দের ঝুলি ভরিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ বলছি। লাশ কোথায়? এই লোকটির বয়স 45 বছর, আরে মারা গেছে প্রায় 48 ঘন্টা হয়ে গেছে অভিজিৎ। দুদিন থেকে লাশটা পড়ে আছে। কোনো জন্তু মেরেছে মনে হচ্ছে। হতে পারে, দেখো এর শরীরের মাংস কোনো কোনো জায়গায় খেয়ে নিয়েছে। স্যার, আমি শুনেছি যে এই এলাকায় কখনো কখনো বাঘ সিংহ চলে আসে, কিন্তু ওরা মানুষের উপর এমনিতে হামলা করে না। তখনই হামলা করে যখন ওদেরকে রাগানো হয় অথবা বিরক্ত করা হয়। হ্যাঁ, এটা হতে পারে যে ইনি হয়তো শিকার করতে এখানে এসেছিলেন আর নিজেই মারা গেলেন। দেখো তো এনার কাছে কিছু পাওয়া যায় কিনা, কোনো আইডেন্টিটি প্রুফ। ইয়েস স্যার।
পকেট একদম খালি স্যার, না কোনো আইডেন্টিটি, এমনকি ওয়ালেটও না। ওয়ালেট নেই? এনাকে যারা খুন করেছেন তারা ছিনতাইকারী নয় তো? হয়তো টাকা পয়সার জন্য এনাকে খুন করেছে আর লাশের এমন অবস্থা করেছে যে যেন মনে হয় কোনো জন্তু মেরেছে। অভিজিৎ, একে কোনো জন্তু খেয়েছে না কোনো মানুষের কাজ, সেটা একে ফরেন্সিক ল্যাবে নিয়ে গেলেই জানা যাবে, যাতে ও শরীরটা ভালো করে পরীক্ষা করতে পারি। ঠিক আছে, ওখানে ডক্টর সারিকা আছে আপনাকে সাহায্য করার জন্য। তো না, আমি অন্য কিছু বলতে চাইনি স্যার। রজত, তুমি আশপাশটা ভালো করে খুঁজে দেখো তো, ততক্ষণ আমি এদিকে হ্যাঁ স্যার, আমি দেখে আসছি। তো আপনি শট দেওয়ার জন্য ওদিক থেকে এদিকে দৌড়ে আসছিলেন আর লাস্টটায় আপনার পা আটকে যায় আর আপনি পড়ে যান, তাই তো? হ্যাঁ স্যার। আপনি বলছিলেন আপনাকে ওদিক থেকে এদিকে বারবার দৌড়ে আসতে হয়েছে, বারবার আপনাকে আসতে হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, এটা পঞ্চম টেক ছিল। 4বার টেক হয়েছিল কিন্তু ওকে হয়নি। তো 4বার যখন আপনি দৌড়ে এলেন তখন এই লাশটা আপনি দেখতে পাননি? স্যার আসলে স্যার আমাকে ওই দিক থেকে পালাতে বলেছিলেন, আর পরের দিকে উনি এদিক থেকে পালাতে বলেছিলেন। শেষের টেকটাতে আমার পালানোর রাস্তাটা বদলে গেছিল। আপনি বলেছিলেন? হ্যাঁ স্যার, আমি বলেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে ওখানে একটা লাশ পড়ে আছে। কতদিন থেকে এখানে শুটিং করছেন? স্যার, জঙ্গলে আজই প্রথম দিন এবং শেষ দিন ছিল। ফিল্মের ক্লাইম্যাক্সটা শুট করছিলাম। আর জানি না আজকে কোনো কাজ হবে কি হবে না। এখানে এই অবস্থা একটা লাশ পড়ে আছে আর আপনি সিনেমায় আটকে আছেন? স্যার, এই ব্রেসলেটটা পেলাম স্যার, জঙ্গলের ওদিকটায় পড়েছিল। এটা তো মেয়েদের মনে হচ্ছে। এই ব্রেসলেটটা কি আপনার? না স্যার। এই ব্রেসলেটটাকে কেউ চিনতে পারছেন? না স্যার। স্যার স্যার হতে পারে এই ব্রেসলেটটা ওই ছিনতাইকারীর হাত থেকেই খুলে পড়েছে। এটাও হতে পারে যে ছিনতাইকারী কোনো মহিলা। আরে ডক্টর সারিকা, আপনি হায়দ্রাবাদ থেকে কবে এলেন? ব্যাস এইমাত্রই এসেছি, কয়েক ঘন্টা আগে। আরে সেই সোজা ল্যাবে? আরে ডক্টর সালুকে ওনাকে বিশ্রাম না করতে দিয়ে আপনি কাজে লাগিয়ে দিলেন। আরে ভাই, ভুল হয়ে গেছে। আমার তো মনে হয় অভিজিৎ, সারিকাকে তুমি ল্যাবে দেখে খুব খুশি হবে। ঠিক আছে, যাও যাও সারিকা, তুমি গিয়ে না একটু না, বিশ্রাম ঠিক করো। আছে, যখন এসেই গেছেন তখন কাজ করুন। তবে এটা শুনে খুব ভালো লাগলো যে আপনি আমার খুশির কথা ভাবেন। আর লাশের সম্পর্কে যদি একটু বলতেন তাহলে খুশিটা আরো একটু বেড়ে যেত আর কি। হ্যাঁ, বাড়াচ্ছি তোমার খুশি। অভিজিৎ, এই লোকটার মৃত্যু জন্তু খাবার কারণেই হয়েছে। তাহলে এটা খুন নয়? হ্যাঁ, খুন। এটা খুনই, কারণ এই খুনের পেছনে মানুষের বুদ্ধির কেরামতি আছে। কিন্তু স্যার, আপনি এক্ষুনি বললেন যে এনার মৃত্যুটা কোনো জঙ্গলি জন্তুর জন্য হয়েছে, কিন্তু এনার মৃত্যুর পেছনে বুদ্ধি খাটিয়েছে কোনো মানুষ। কিছু বুঝতে পারছি না স্যার। আমি বোঝাচ্ছি। দেখো শ্রেয়া, যেখানে যেখানে এই শরীরটাকে জন্তুরা খেয়েছে, কামড়েছে, সেখানে সেখানে এর হ্যামারেজিং স্টেনিং হয়েছে। হ্যামারেজিং স্ট্রেনিং? এর মানে ওই জন্তুটা যখন ওকে খাচ্ছিল তখন কিন্তু ও বেঁচে ছিল। কিন্তু সারিকা, সাধারণত জন্তু জানোয়াররা মানুষকে প্রথমে মেরে তারপরে তার মাংস খায়, কিন্তু এই কেসে এরকম হয়নি। কারণ এই খুনটাতে খুনি খুব লম্বা প্ল্যানিং করেছিল সচিন। প্রথমে তো খুনি ওকে কেরল ব্ল্যানেট নামে ড্রাগ দিয়েছিল যাতে ও অজ্ঞান হয়ে যায় আর ওর চলাফেরার ক্ষমতা একেবারেই শেষ হয়ে যায়। আর তারপর খুনি একে অসহায়ভাবে জঙ্গলে ফেলে গেছে জঙ্গলি জন্তুদের জন্য। আর যাবার সময় যাবার সময় খুনিয়ের হাতের শিরা কেটে দিয়েছে। সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে, আর রক্তের গন্ধ শুকে শুকে জঙ্গলি জন্তুরা এসেছিল একে খাওয়ার জন্য। খুব নৃশংসভাবে খুন করা হয়েছে স্যার ওনাকে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে এরকম কিভাবে করতে পারে? অপরাধীরা কখনো ভালো হয় না, ওদের মস্তিষ্ক তো জন্তুদের থেকে ভয়ঙ্কর, সেই জন্যই এত নৃশংস কাজ করতে পারে। স্যার, এটা তো জানা গেল যে এই মৃত্যুটা কিভাবে হয়েছে। অন্য কোনো সূত্র পাওয়া গেল যাতে একে চেনা যেতে পারে বা খুনির পরিচয় জানা যেতে পারে? খুনির ব্লাড গ্রুপ AB পজিটিভ। AB পজিটিভ? লাশের গায়ে কি অন্য কারো রক্ত পেয়েছিলেন? হ্যাঁ অভিজিৎ, যখন খুনির হাতের শিরা কাটছিল হয়তো ওর হাতের আঙুলটাও একটু কেটে গেছিল, এই জন্য খুনির রক্ত এর পোশাকেও লেগে যায়। আর কিছু ইনফরমেশন পাওয়া গেল? হ্যাঁ, এই লোকটার পরিচয় জানার জন্য আমাদের কাছে দুটো সূত্র আছে। এক তো কাগজের একটা ছোট্ট টুকরো যেটা আমরা ওর পকেটের একটা কোণা থেকে পেয়েছি, কিন্তু তাতে কি লেখা আছে সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এটা কি করে প্রমাণ করতে পারবো যে ওই কাগজে কি লেখা ছিল? হ্যাঁ, করব, নিশ্চয়ই করব। ওই কাগজটাকে খুব সতর্কভাবে সাবধানে পরিষ্কার করতে হবে, আর তারপর যে অক্ষর মুছে গেছে সেগুলোকে আবার ভালো করে রিকভার করতে হবে। আর ওই দ্বিতীয় প্রমাণটা? কিছুদিন আগেই এই ব্যক্তি নিজের বাঁ পায়ের নি রিপ্লেসমেন্ট সার্জারি করিয়েছে। নি রিপ্লেসমেন্ট সার্জারি? হ্যাঁ, আর ওর উচ্চতা প্রায় 5 ফিট 8 ইঞ্চি হবে। 5 ফুট 8 ইঞ্চি, আর বয়স 45 বছরের মতো।
তাহলে তো সবকটা হসপিটালে খুঁজে দেখতে হয় যে কোথা থেকে এই লোকটা নি রিপ্লেসমেন্ট সার্জারি করিয়েছিল। তাহলেই জানতে পারা যাবে লোকটা কে। তাহলে এই লোকটার নাম শেখর কুমার, যার লাশটা আমরা ওই জঙ্গল থেকে পেয়েছিলাম। হ্যাঁ স্যার, উনি একজন মাইক্রোবায়োলজিস্ট আর আরবি রিসার্চ সেন্টারে কাজ করেন। আরবি রিসার্চ সেন্টার? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এই মাইক্রোবায়োলজিস্ট ব্যাপারটা কি? সায়েন্স পড়োনি নাকি? শ্রেয়া বলো। পঙ্কজ, মাইক্রোবায়োলজি হচ্ছে সেইটা যেটা মাইক্রো অর্গানিজম নিয়ে স্টাডি করে, ওটা নিয়ে গবেষণা করে। ও স্যার, এই মাইক্রো অর্গানিজমসটা আবার কি? আরে পঙ্কজ, সব থেকে ছোট জন্তু যাদের মাইক্রো অর্গানিজম বলে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস। বুঝতে পেরেছো? স্যার, তাহলে আমি কোন শ্রেণীর মধ্যে পড়ি? তোমার শ্রেণী একটু অন্যরকম। দেখো পঙ্কজ, আমরা তো আরবি রিসার্চ সেন্টারে যাচ্ছি, ওখানে জিজ্ঞেস করে নিও। ওকে স্যার। ওকে, দয়া করে তাড়াতাড়ি চালাও। ঠিক আছে। আসুন স্যার। স্যার, আমি এই রিসার্চ সেন্টারের হেড আচ্ছা। প্রকাশ, আর এ হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট রঞ্জিত। হ্যালো স্যার। এ প্রিয়া। আর আপনি? আমি গীতা, শেখরের স্ত্রী। শেখরের স্ত্রী? আমাদের বলা হয়েছিল যে শেখর একা থাকতেন, ওনার কেউ নেই। আসলে স্যার, অনেক দিন ধরেই ওনাদের মধ্যে কিছু ঝামেলা চলছিল, কিন্তু তাও স্যার ওনাদের মধ্যে ভালোবাসা অনেকটা। ইনফ্যাক্ট শেখর বাবুর নিখোঁজ হওয়ার ডায়েরি গীতা দেবী লিখিয়েছেন। স্যার, যখন আপনি শেখরের ব্যাপারে বললেন তখন আমি গীতাকে এখানে ডেকে নিয়েছি। গীতা দেবী, আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি। আমরা কথা দিচ্ছি শেখরের খুনিকে খুঁজে বের করবই। দয়া করে ওকে ছাড়বেন না। আপনি কি কাউকে সন্দেহ করছেন? শেখর বাবুর কোনো শত্রু বা? না, আসলে স্যার শেখর সবার সাথে মিলেমিশে কাজ করত। আচ্ছা, শেখরের সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল বা কথা হয়েছিল? স্যার, ও শুক্রবার সন্ধে 7টা নাগাদ এখান থেকে গিয়েছিল, আর এটা বলেছিল যে কাল 9টার সময় এখানে আসবে, কিন্তু ও আসেনি স্যার। আচ্ছা, মারকাটালা জঙ্গল সম্পর্কে শেখর কোনোদিন কিছু বলেছিল? মারকাটালা নামের জঙ্গল? না স্যার, কখনো না। আচ্ছা, শুক্রবার দিন যখন শেখর এখানে এসেছিল তো ওনার বিহেভিয়ার কিরকম ছিল? মানে ভয় পেয়েছিলেন বা কোনো টেনশনে ছিলেন? না স্যার, সেরকম কিছু তো ছিল না, উনি তো ঠিকঠাকই ছিলেন। গীতা দেবী, আপনি কবে শেখরকে শেষবার দেখেছিলেন? স্যার, অনেক দিনই তোর সাথে দেখা হয়নি। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন আর আপনাদের নাম আর ব্লাড গ্রুপ লিখে দিন। ব্লাড গ্রুপ সেটা কি হবে? কিছু না, এমনি ফর্মালিটি ব্যাস। ওকে। পঙ্কজ, ইয়েস স্যার। নিয়ে নাও। রঞ্জিত, ব্লাড গ্রুপ ও পজিটিভ। প্রকাশ B+। প্রিয়া বি পজিটিভ। গীতা এবি পজিটিভ। স্যার, গীতা দেবী, আপনার ব্লাড গ্রুপ AB পজিটিভ। হ্যাঁ স্যার। এটা এই ব্রেসলেটটা আপনার? হ্যাঁ, কিন্তু এটা আপনি কোথা থেকে পেলেন? এটা তো আমি অনেক দিন ধরে খুঁজছি। এটা আমরা শেখরের লাশের পাশ থেকে পেয়েছি। গীতা দেবী, আজকাল এরকম কেস আমাদের সামনে অনেক আসছে। কখনো প্রেমিকা তার প্রেমিককে খুন করছে, কখনো স্ত্রী তার স্বামীকে খুন করছে। একই সঙ্গে 7 জন্ম ধরে একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করে, কিন্তু বুঝতে পারছি না এক জন্মও তারা নিজের কথা রাখতে পারে না। কিন্তু কেন? ব্যাস, একজন আরেকজনকে খুন করে ফেলে। স্যার, আমি কাউকে খুন করিনি, আমি শেখরকে মারিনি। আমাদের সুখী জীবন ছিল, আর হঠাৎ আমরা আলাদা হয়ে গেলাম। তার মানে এটা নয় যে স্যার আমি শেখরকে এতটা ঘৃণা করতাম যে আমি ওকে খুন করে দেব। কিন্তু সমস্ত প্রমাণ তো আপনার দিকে ইশারা করছে গীতা দেবী, আর এটা একদম ভাববেন না যে আপনার চোখের জলে আমাদের মন গলে যাবে। যদি আপনাদের মনে হয় যে আমি খুন করেছি, আমাকে ফাঁসিতে চড়িয়ে দিন। স্যার, আমি ওইটা। গীতা? রজত, ও মাই গড, ওই এত বছর বাদে। এত বছর আমি সিআইডি অফিসার হয়ে গেছি। তাহলে তুইও সিআইডি অফিসার? হ্যাঁ। রজত, তুমি এনাকে চেনো? হ্যাঁ স্যার, ও গীতা আমার পাতানো বোন স্যার। বোন? দুঃসম্পর্কের বোন? তাহলে বেটার হবে তোমার স্নেহের প্রভাব এই কেসে না আনাই ভালো। আমি কিছু বুঝতে পারলাম না স্যার। গীতা শেখরের স্ত্রী, আর শেখর খুন হয়েছে, আর শেখরের খুনের অপবাদ গীতার ওপরে পড়েছে। হোয়াট?
এরকম হতে পারে না স্যার, আমি ওকে ছোটবেলা থেকে চিনি, ও এরকম করতেই পারে না। রজত, এটা আমি কখন থেকে ওদের বোঝাবার চেষ্টা করে চলেছি, কিন্তু এরা আমার কোনো কথাই একদম বিশ্বাস করছে না। স্যার আমি তো আপনাকে বলেছিলাম গীতার ব্যাপারে, আপনি কিছু বলছেন না কেন? রজত, সম্পর্ক আর ডিউটি একদম আলাদা। আপাতত সমস্ত প্রমাণ এটাই বলছে যে গীতা দেবী শেখরকে খুন করেছেন। রজত, আমি কাউকে খুন করিনি। আমি তোর দিব্যি দিয়ে সত্যি কথা বলছি, আর আমি তোর মিথ্যা দিব্যি তো দেব না, বল। আমি জানি গীতা, নিশ্চয়ই কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করছে, কেউ ভেবে চিন্তে এই চালটা চেলেছে। স্যার স্যার, সালুকে স্যারের রিপোর্ট অনুযায়ী শেখরের জামাতে যে রক্তটা লেগেছিল সেটা গীতা দেবীর। এটা এটা কি করে হতে পারে? শুধু এটুকুই নয় গীতা দেবী, আপনার জুতোতে যে মাটিটা লেগেছিল সেটাও কিন্তু ওই জঙ্গলেরই, যেখান থেকে শেখরের লাশ পেয়েছি আমরা। কিন্তু স্যার, আমি তো কখনোই ওই জঙ্গলে যাইনি। যদি তুমি ওই জঙ্গলে নাই গিয়ে থাকো তাহলে তোমার জুতোর মধ্যে মাটি এলো কি করে? আর তোমার ব্লাড গ্রুপ AB পজিটিভ, যেটা রেয়ার ব্লাড গ্রুপ, ওই রক্তটা কিভাবে এলো শেখরের জামা কাপড়ে? স্যার, আগের সপ্তাহে আমি রক্তদান করেছিলাম। এটাও তো হতে পারে, ওখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। রক্তদান? কোথায় করেছিল রক্তদান? জেডিন হসপিটাল। স্যার আমার পুরো বিশ্বাস কেউ ওখান থেকে রক্ত চুরি করেছে আর শেখরের কাপড়ের উপর ঢেলে আর দিয়েছে। ওই জুতোতে লেগে থাকা মাটিগুলো, আর সেটা কি অন্য কেউ লাগিয়ে দিয়েছে? কেন? আর ওই ব্রেসলেট যেটা শেখরের লাশের কাছে আমরা পেয়েছি, সেটাও কি অন্য কেউ বসিয়ে এসেছে? একটা কথা বুঝতে পারছি না রজত, যদি গীতাকে কেউ ফাঁসাতেই চায় তাহলে সে এত বড় প্ল্যান কেন করবে? গীতা, তোমার কোনো শত্রু আছে যে তোমাকে ফাঁসাতে চায়? না ভাই, আমার তো এরকম কাউকে মনে পড়ছে না। স্যার হতে পারে শেখরের কোনো শত্রু আছে যে শেখরকে খুন করে দোষটা গীতার উপর দিতে চাইছে, কিন্তু আমি এরকমটা হতে দেব না। আমি ওই খুনিকে ধরবই। গীতা, যদি তুমি নির্দোষ হও তাহলে তোমার কিচ্ছু হতে দেব না আমি। এটা একটা ভাইয়ের প্রতিশ্রুতি দিদিকে। আসুন স্যার, আপনারা এখানে রক্তদানের জন্য এসেছেন? না না, আমরা সবাই গত মাসেই রক্তদান করেছি। আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু জানার জন্য এসেছি। সিআইডি থেকে? কেন, কি হয়েছে স্যার? গত সপ্তাহেই আপনাদের হসপিটালে যে রক্তদান শিবিরটা হয়েছিল, সেই শিবিরে এই মেয়েটি কি রক্তদান করেছিল? এই মেয়েটির নাম গীতা। আসলে স্যার, আমাদের হসপিটালে রক্তদান শিবির লোকপ্রিয় এনজিও আয়োজন করেছিল। যদি ইনি রক্তদান করে থাকেন, এনার নাম আমাদের রেজিস্টারে অবশ্যই থাকবে। আমি এখনই রেজিস্টার চেক করছি। আচ্ছা, এনার পুরো নামটা কি? গীতা কুমার। ঠিক আছে, আমি এখনই দেখে বলছি। হ্যাঁ স্যার, ইনি রক্তদান করেছিলেন। রক্তদান করেছিল? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু ওনার এবি পজিটিভ রক্তের পাউচ আমাদের কাছে পৌঁছয়নি। পৌঁছয়নি? এটা কি করে হয়? এরকমটাই হয়েছে স্যার। হতে পারে এনজিওর কাছ থেকে ওনার রক্তের পাউচটা হারিয়ে গেছে। হারিয়ে ফেলেছে? স্যার, কোথাও রজত স্যার ঠিকই আন্দাজ করেননি তো? হতেও পারে। কি নাম বললেন এই এনজিওটার? লোকপ্রিয় এনজিও। লোকপ্রিয় এনজিও। এদের অফিসটা কোথায়? আপনার কি মনে হয় স্যার, শেখরের বাড়ি থেকে আমরা তার খুনির কোনো সূত্র পাবো? সেটা তো ঘরে তল্লাশি নেওয়ার পরেই জানা যাবে। একটা কাজ করো, তুমি ওখানটা দেখো, আমি এখানে দেখছি। স্যার, এই দেখুন স্যার, শেখরবাবু রিসার্চ ল্যাব, ওনার কাজ করার জায়গাটা। দেখো কিছু পাওয়া যায় কিনা। রেডি? কিছু পাওয়া গেল? এখন অবধি তো না স্যার। বাড়ি থেকে কোনো জিনিসপত্র চুরি হয়নি, হাতাহাতিরও কোনো চিহ্ন নেই। তার মানে শেখরকে বাড়ি থেকে নয়, অন্য কোথাও থেকে কিডন্যাপ করা হয়েছে। তাহলে তো স্যার আমাদের সেই জায়গাতে গিয়ে খোঁজা দরকার যেখান থেকে শেখরবাবুকে কিডন্যাপ করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্নটা হলো এই যে ওনাকে কিডন্যাপ করা হলোটা কোথা থেকে? এক সেকেন্ড, তোমার প্রশ্নের উত্তর এ দেবে। এটা তো একটা ক্যামেরা, একটা ওয়্যারলেস স্পাই ক্যাম। তার মানে হলো শেখরবাবুর উপর কেউ একজন নজর রাখছিল। সেই হবে ওই খুনি। ফ্রেডি, তুমি একটা ব্যাপার নোটিস করেছো? কি? এই স্পাই ক্যামের লেন্স
ঠিক ওই সিন্ধুকেরই দিকে। তার মানে হলো ওই সিন্ধুকে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা এই খুনের আসল কারণ। দেখা যাক। ইলেকট্রনিক পাসওয়ার্ড আছে। তাহলে খুলবো কি করে? কোনো এক্সপার্টকে দিয়েই খোলাতে হবে। আর একই সঙ্গে এটাও জানতে হবে যে এই স্পাই ক্যাম কে কিনেছিল আর কোথা থেকে। শুনুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি অফিসার? কি কি হয়েছে স্যার? এই ক্যামেরা আপনার দোকান থেকেই কেনা হয়েছিল। দেখি স্যার। এক্সেল কে 457DK6। হ্যাঁ স্যার, আপনারা ঠিকই বলেছেন, এটা তো আমি বিক্রয় করেছি প্রায় 10 দিন আগে। আপনার মনে আছে আপনি কাকে বিক্রি করেছিলেন? সেভাবে তো সব ক্রেতাকে চেনা মুশকিল, কিন্তু ওই লোকটাকে আমি কি করে ভুলবো? কেন ভাই, এমন কি ব্যাপার ছিল লোকটার মধ্যে? ভীষণ অসভ্য লোক ছিল স্যার, গালাগালি দিয়ে কথা বলছিল শুধু। আপনাকে গালাগালি দিচ্ছিল? আমায় গালাগালি দিলে তো ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিতাম না। উনি ফোনে যার সাথে কথা বলছিলেন তাকে গালাগালি দিচ্ছিলেন। আচ্ছা, ফোনে আর কি কথা বলছিল, কিছু শুনেছেন আপনি? স্যার, উনি কোন একটা জায়গার বিষয়ে কথা বলছিলেন। হ্যাঁ, মনে পড়েছে, বিলাসনগর। উনি কাউকে বলছিলেন বিলাসনগরে এসে আমার সাথে দেখা করো। বিলাসনগর? আচ্ছা, ও টাকাটা চেকে দিয়েছিল না নগদ? নগদ দিয়েছিলেন স্যার। মুখটা মনে আছে ওর? অল্প অল্প স্যার। তার নাম এবং ঠিকানা তো অবশ্যই নিয়ে রেখেছেন আপনি? না স্যার, নাম ঠিকানা তো নেই। কেন নেননি আপনি? আপনার তো জানা উচিত এরকম ক্যামেরা যারা কেনে তাদের ডিটেলস নিয়ে রাখা দরকার। স্যার, কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে। ঠিক আছে, এরপরে মনে রাখবেন। এখন বিউরোতে চলুন আর ওর স্কেচটা বানাতে হেল্প করুন। ওকে স্যার। বলুন স্যার, আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি? আমরা সিআইডি থেকে আসছি। গত সপ্তাহে আপনারা জেডেনকে হসপিটালের জন্য একটা রক্তদান শিবিরের ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, সেরকম তো আমরা প্রায় করে থাকি। তাহলে আমাদের এটা বলুন যে এই যে ইনি গীতা দেবী আপনাদের এখানে কি রক্তদান করতে এসেছিলেন? দেখে বলছি। হ্যাঁ, ইনি রক্তদান করেছিলেন। তাহলে এর দেওয়া রক্তের পাউচটা হসপিটালের ব্লাড ব্যাংকে পৌঁছলো না কেন গিয়ে? কি, রক্ত হাসপাতালে পৌঁছায়নি? এটা কি করে হতে পারে? এমনটাই হয়েছে, আপনার এনজিওরই কেউ রক্ত চুরি করেছে। আচ্ছা, যখন আপনারা এই রক্তদান শিবির করান তখন কে কে সাহায্য করে আপনাদের? স্যার, কিছু এনজিও থাকে আর কিছু ভলেন্টিয়ার আছে যাদের সাহায্যে এই শিবির আয়োজন করা হয়। শিবিরে রক্তের চুরি হওয়া অসম্ভব স্যার। তো আপনারা এই রক্তের প্যাকেটগুলো হাসপাতালে পাঠান কি করে? আমাদের ভ্যান আছে যেগুলো দিয়ে এই কাজ করা হয়। কোথায় আছে আপনাদের এনজিওর ভ্যানটা? ভালো করে চেক করো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে এখানে। স্যার, এই কাপড়ের ছেঁড়া অংশ পেলাম, RB লেখা আছে এতে। RB মানে আরবি রিসার্চ সেন্টার। শীতল তো ওখানেই কাজ করে। স্যার, আমার মনে হচ্ছে ওখানেই কোনো লোক আছে যে সব কিছুর পেছনে যুক্ত আছে। স্যার, যখন আমরা রিসার্চ সেন্টারে গেলাম তখন রঞ্জিতের ল্যাব কোটটা একটু ছেঁড়া ছিল। আচ্ছা, ওই সব কিছুর পেছনে ওর হাত নেই তো? রঞ্জিত? এক মিনিট দাঁড়ান, আসছে। আপনারা স্যার খুনিকে পেয়েছেন নাকি? হ্যাঁ, পাওয়া গেছে। রঞ্জিত নাম ওর, আর ঠিক 10 সেকেন্ডের মধ্যেই হাত ওর গালে ঠাস করে পড়বে। এটা আপনি কি বলছেন স্যার? আমি শেখরকে মারিনি। এই ছেঁড়া কাপড়ের অংশটা তোমারই ল্যাব কোটের তো? হ্যাঁ, তো এতে কি প্রমাণ হয়? এই টুকরোটা আমরা এনজিওর ভ্যান থেকে পেয়েছি, আর ওদেরই ব্লাড ডোনেশন ক্যাম্পে তুমি ভলেন্টিয়ারও হয়েছিলে। হ্যাঁ, আমি ছিলাম ভলেন্টিয়ার। সমাজসেবা করা তো ভালো কথা স্যার। সমাজ সেবার আড়ালে অপরাধ করে বেড়াও। অপরাধ? হ্যাঁ,
প্রথমে তুমি গীতার রক্ত চুরি করেছো, তারপর আমাদের ভুল বোঝানোর জন্য ওটা শেখরের লাশের পাশে ফেলে আসো, আর সেই সঙ্গে ব্রেসলেটটাও ফেলে আসো। কেন? এটা আপনি কি বলছেন স্যার? শেখর আমার ছোট ভাইয়ের মতো ছিল, আমি কেন ওকে খুন করতে যাব স্যার? আমরা তোমার পুরো হিস্ট্রি জেনে নিয়েছি। শেখর জানতে পেরেছিল যে তুমি এই রিসার্চ সেন্টার থেকে ওষুধ চুরি করতে, ওষুধের কালোবাজারি করতে, ওই ওষুধগুলো বেশি দামে বিক্রি করতে অন্য হসপিটালগুলো। আর শেখর তোমাকে যখন হুমকি দিয়েছিল যে ও সবার সামনে তোমার এই কালো বাজারির পর্দা তুলে দেবে, তখন তুমি ওকে ওপরে পাঠিয়ে দিয়েছো। স্যার এটা একদম সত্যি কথা যে আমি রিসার্চ সেন্টারের সাথে বেইমানি করেছি, কিন্তু খুনের মতো জঘন্য অপরাধ আমি করিনি স্যার, স্বপ্নেও কখনো ভাবি না এরকম। আচ্ছা, শুক্রবার রাতে কোথায় ছিলে তুমি? শুক্রবার রাতে আমি দিল্লিতে ছিলাম স্যার, আমার বন্ধুর বিয়ের শপিং করার জন্য। শপিং এর জন্য কোথায় গিয়েছিলে? স্যার ভ্যালেন্টাইন বুটিক। ভ্যালেন্টাইন বুটিক। স্যার রঞ্জিত সত্যি বলছে, যে সময়টা খুন হয় ওই সময়টাও সত্যি দিল্লিতে ছিল, বৈশালী নগরের ভ্যালেন্টাইন বুটিকে শপিং করছিল। রঞ্জিত দিল্লিতে ছিল? তাহলে রঞ্জিত যদি না ফাঁসিয়ে থাকে, তাহলে গীতাকে কে ফাঁসালো? স্যার এই ব্যাপারটা আমাকে বেশ স্বস্তি দিচ্ছে যে আপনিও এখন বুঝতে পারছেন গীতা নির্দোষ। রজত, যতক্ষণ আসল খুনি চোখের সামনে আসছে ততক্ষণ প্রত্যেককে আমি সন্দেহের চোখেই দেখি। স্যার, হ্যাঁ, ওই ক্যামেরার দোকানের লোকটা আমাদের স্কেচ বানিয়ে দিচ্ছে স্যার। বেশ চালাক চতুর ক্রিমিনাল মনে হচ্ছে। কম্পিউটারে চেক করেছিলে? হ্যাঁ স্যার, চেক করে দেখেছি স্যার, কিন্তু ম্যাচ করেনি। আর মনে হচ্ছে কোনো স্যার নতুন খেলোয়াড়ে। স্যার হয়তো মনে হচ্ছে এটা একটা গুটি, যাকে আসল খুনি টাকা দিয়েছিল শেখরের বাড়িতে ক্যামেরা লাগানোর জন্য। স্যার। হ্যাঁ অভিজিৎ, সিন্দুকটা খুলেছে? হ্যাঁ স্যার, সিন্ধুকও খুলে গেছে আর গুপ্তধনের সন্ধানও পেয়ে গেছি। স্যার এরকম কি ছিল ওই সিন্ধুকে? শেখরের রিসার্চ পেপার। স্যার শেখর একটা ভয়ানক রোগ মন্ডিলুভেটিয়াস নিয়ে রিসার্চ করছিল। এটা একটা ভাইরাস রোগ। শেখর এই রোগের ওষুধ বের করে ফেলেছিল। মন্ডিলোভিটিয়াস, এই রোগটার নাম শুনেছি স্যার, এর তো পৃথিবীতে কোনো ওষুধই নেই। তাহলে অভিজিৎ, এই ওষুধটার কারণেই শেখর খুন হয়েছে, এই ওষুধের কারণেই। আর কেউ তো ছিল যে শেখরের এই ওষুধ রিসার্চের টেকনিকটা মনোযোগ দিয়ে দেখতো। হয়তো সেই লোকটাই ওই সিন্ধুকের একদম সামনে ক্যামেরা ফিট করেছে, আর যখন শেখর এই ওষুধ তৈরি করতে সফল হয়, ও শেখরকে প্রাণে মেরে ফেলে। স্যার হতে পারে খুনি ওষুধটাও চুরি করে নিয়েছে। কি ব্যাপার ভাই, একদম চুপচাপ সবাই? কোনো প্রবলেম হয়েছে নাকি? না স্যার, বরং সলভ হয়ে গেছে। আমরা খুনির অনেক কাছাকাছি পৌঁছে গেছি। ভেরি গুড, আরো কাছে পৌঁছে দিচ্ছি। বস, এই হচ্ছে সেই কাগজ যেটা লাশের পকেট থেকে পেয়েছি। HOLAD। HOLAD? হোটেল না হসপিটাল? হতে পারে। সচিন, চেক করো তো কম্পিউটারে। স্যার। এই দেখুন স্যার, হতে পারে এই হোটেলটা গ্ল্যাড সার্কেল। হোটেল গ্ল্যাড সার্কেলই এটা। হোটেল গ্ল্যাড সার্কেল বিলাসনগরেই। ওই ক্যামেরার দোকানের লোকটা বলেছিল যে ও এই লোকটাকে ফোনে বিলাসনগরের কথা বলতে শুনেছিল। তাহলে অভিজিৎ, খোঁজ নাও ওই হোটেল গ্ল্যাড সার্কেলে কি হয়েছিল। বিলাসনগর, হোটেল গ্ল্যাড সার্কেল। আজকে আসলে আমার স্ত্রীর উপোস, আমি তো খাবারই খাইনি। তো সব আমায় কেন বলছো? আরে এই রেস্টুরেন্টে এলেন কি না, তাই রেস্টুরেন্টে এলেই আমার খুব খিদে পায়। বাড়িতে বৌদি না খেয়ে আছে আর তোমার খিদে পেয়েছে? বাড়ি গিয়ে খেও। হ্যাঁ বলুন। আপনি কি এখানকার ম্যানেজার? হ্যাঁ আমি এখানের ম্যানেজার, বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। আরে সিআইডির লোকেরা আমাদের এখানে খেতে এসেছে? আমরা যারা হোটেলে আছি তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। না না, অ্যাকচুয়ালি আমরা এখানে কিছু খেতে আসিনি, একটা কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনি এই ফটোটা একবার দেখুন। দুদিন আগে কি এই লোকটা এখানে খেতে এসেছিল? স্যার এখানে জানি না, অনেক লোক তো আসে যায়, আমি আপনাকে কিভাবে বলবো যে কে এসেছে আর কে গেছে? এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওর ফুটেজটা দেখা যাবে? হ্যাঁ স্যার, আসুন। চলুন। আসুন এদিকে। আপনি পরশু দিনের ফুটেজটা দেখান। হ্যাঁ স্যার, দেখাচ্ছি। স্যার শেখরের পাশের লোকটা বলেছিল না ও 7টার পর বেরিয়েছে, তাহলে এখানে হয়তো 8টা সোয়া 8টার মধ্যে আচ্ছা, ওই এসেছে। 8টার আশেপাশে ফুটেজ দেখান তো। হ্যাঁ স্যার। এই
এই শেখর এলো 8:12 স্যার, শেখর বাবুর সাথে এই যে আরেকজন বসে আছে, এই লোকটা আসলে কে? তার মুখটা তো একেবারে দেখাই যাচ্ছে না। একটু ফরওয়ার্ড করুন তো, যদি মুখটা ভালো করে দেখা যায়। হ্যাঁ স্যার। স্যার, শেখর তো রেগে উঠে বেরিয়ে গেল। হয়তো ওর ঝগড়া হয়েছিল লোকটার সঙ্গে। এই লোকটার সঙ্গে ঝামেলার পরে ও রাগে এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু বাড়িতে পৌঁছয় না। এটা হতে পারে এই লোকটাই শেখরকে খুন করেছে। 1 মিনিট পজ করুন তো। হ্যাঁ স্যার, করছি। এখানটায় জুম করুন, আরেকটু জুম, আরেকটু জুম। চিনতে পারলে রজত? ইয়েস স্যার, এই ঘড়িটা বেশ চেনা চেনা লাগছে। কে এখন? আসি আসি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি। প্রকাশ বাবু আছেন বাড়িতে? স্যার তো এক্ষুনি বেরোবেন, আর স্যারের তারাও আছে। আপনারা? ও, আই এম সরি, মনে হচ্ছে ভুল সময় এসে গেছি। আপনি হয়তো কোথাও বাইরে যাচ্ছিলেন না? আগে হ্যাঁ, তুই ভেতরে যা। হ্যাঁ, আমি অনেকদিন কোনো ফিল্ম দেখিনি, তো ভালো একটা সিনেমা এসেছে, আমি ভাবলাম দেখে আসি। আরে বাহ প্রকাশ বাবু, আপনার একজন মাইক্রোবায়োলজিস্ট খুন হয়ে গেলেন আর আপনি চললেন সিনেমা দেখতে। দেখুন স্যার, শেখরের মৃত্যুতে আমিও কম কষ্ট পাইনি, কিন্তু তার মানে এই নয় যে আমার জীবনের আনন্দগুলো বন্ধ করে না, দেব। সেটা তো ঠিক কথাই। আর এমনিতেও থিয়েটারে যাওয়ার আপনার আর প্রয়োজন নেই। সিনেমা আপনাকে আমরা দেখাবো। সিনেমা? আর সিনেমার নাম হলো শেখর বাবুর মৃত্যু। শেখরের মৃত্যু? আগে হ্যাঁ, সিনেমাটা হিরো হলেন শেখর, যাকে মেরে ফেলা হয়। আর খুনির নাম মানে ভিলেনের নাম প্রকাশ, মানে আপনি। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আপনারা এসব কি বাজে কথা বলছেন। আপনারা হতে পারেন সিআইডি, তা বলে এই নয় যে আমাকে মিথ্যে দোষারোপ করবেন। আমরা এমনি এমনি দোষ দিচ্ছি না আপনাকে। আপনি শেখরের উপর গোয়েন্দাগিরি করছিলেন না? গোয়েন্দাগিরি? হ্যাঁ, গোয়েন্দাগিরি। এই ক্যামেরাটা প্রমাণ সেই ব্যাপারের। কি হঠাৎ আপনার কথা আটকে গেল যে? স্যার, এটা সত্যি যে আমি শেখরের উপর গোয়েন্দাগিরি করছিলাম, কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি ওকে মানিনি। যদি আপনি ওকে মেরেই না থাকেন, তাহলে আপনি ওর উপর নজর রাখছিলেন কেন? কারণ ও একটা বিশেষ ভ্যাকসিনের আবিষ্কার করেছিল। যদি ওটা ও ইন্টারন্যাশনাল মার্কেটে বেচে দিত, তাহলে কোটিপতি বনে কিন্তু যেত। শেখরের জন্য টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল দেশপ্রেম। ও এই ভ্যাকসিনটাকে ভারত সরকারকে দিতে চাইছিল। বিদেশি কোম্পানিকে নিজের দেশের জিনিস বিক্রি করে ও নিজের সিন্দুক ভরাতে চাইছিল না। আগে হ্যাঁ, ওর এই আদর্শবাদিতা আমি পছন্দ করতাম না। দেশের প্রতি ভালোবাসা আমারও আছে, কিন্তু তার মানে এই নয় যে নিজের স্বার্থের কথা আমি মোটেই ভাববো না। তাই আপনি নিজের ব্যাপারেই ভাবলেন। প্রথমে আপনি শেখরের উপর গোয়েন্দাগিরি করলেন, তারপর ফর্মুলাটা হাতিয়ে নিলেন, আর যখন নিজের কাজ হয়ে গেল তখন ওকে রাস্তা থেকে সরিয়ে দিলেন। আপনি সব কি কথা বলছেন? শেখর আমার বন্ধু ছিল, আমি কেন ওকে মারবো? কারণ আপনি ওর ফর্মুলাটা হাতাতে চাইছিলেন। ওর সঙ্গে বোঝাপড়া করার জন্য ওকে আপনি হোটেল গ্ল্যাড সার্কেলে ডাকলেন, কিন্তু ও যখন আপনার কথা শুনলো না তখন ওকে মেরে দিলেন। দেখুন স্যার, এটা সত্যি যে আমি ওখানে দেখা করেছিলাম, কিন্তু সেখানে দেখা করার পর আমি হোটেল ক্লকউডে চলে গেছিলাম। হোটেল ক্লকউড? হ্যাঁ। কি করতে গেছিলেন ওখানে? স্যার এমনি ওই ড্রিঙ্কস নিতে। সফট ড্রিঙ্কস? স্যার আমি ওখানে মদ খেতে গেছিলাম, অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, তাই ভেবেছিলাম আমি এই হোটেলেই থেকে যাই। তারপর সেই রাতে ওখানেই ছিলাম। মন করা গল্প বলছেন না তো? দেখুন স্যার, আমি যতটা জানি আমি আপনাদের সবটাই সত্যি বলেছি। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা হোটেল ক্লকউডে ফোন করে জেনে নিন। ফোন করলেই আপনারা জানতে পারবেন যে রাতে ওখানে ছিলাম নাকি ছিলাম না। নিশ্চয়ই খোঁজ খবর করবো। আপনার কাছে হোটেলের নাম্বার আছে? হ্যাঁ আছে। দিন তো। এই নিন স্যার। হোটেল ক্লকউড, আমি সিনিয়র ইন্সপেক্টর রজত, সিআইডি। আচ্ছা, 3 দিন আগে আপনাদের ওখানে প্রকাশবাবু চেক ইন করেন? হ্যাঁ হ্যাঁ, ওই আরবি রিসার্চ সেন্টারের হেড এসেছিলেন। ওকে, থ্যাংক ইউ। তার মানে প্রকাশবাবু সত্যি বলছেন? পুরো সত্যিটা বলছেন না। তার মানে? মানে এটাই, এখনো কিছু লুকিয়ে যাচ্ছেন। আমি তো আপনাদের সবকিছুই বলেছি স্যার। কিন্তু আপনি এটা বলেননি যে শেখরের বাড়িতে এই ক্যামেরাটা কে ফিট করেছিল। স্যার এই ক্যামেরাটা আমি গুল্লুকে দিয়ে ফিট করিয়েছি। গুল্লু? হ্যাঁ। কে গুল্লু? যে এখন চুরির অপরাধে 2 সপ্তাহ ধরে জেলে আছে। স্যার, মনে হচ্ছে এনার মন গড়া গল্পগুলো আর কোনোদিন শেষ হবে না। একটা কাজ করি, ওনাকে বিউরোতে নিয়ে যাই, ওখানেই শুনবো ওনার গল্প। স্যার, এই প্রকাশ একদম সত্যি কথা বলছে স্যার।
গুল্লু 2 সপ্তাহ ধরে জেলেই রয়েছে। আরে যদি প্রকাশ শেখরকে খুন না করে থাকে তাহলে কে হতে পারে যার শেখরকে মারার উদ্দেশ্য রয়েছে? এ অশোক স্যার। শেখরকে মারার আসল উদ্দেশ্য এরই ছিল স্যার। অশোক? এ আবার কে? স্যার শেখর রিসার্চ ফিল্ডে আসার আগে একজন সার্জন ছিল জিডি হসপিটালে। ও সারা জীবন অনেকগুলো অপারেশন করেছে, কিন্তু একটা অপারেশন সফল হয়নি। 19 জুন 2003-এ ও একটা অপারেশন করেছিল কয়েক বছর আগে, যেখানে অপারেশন থিয়েটারে এই মহিলাটা মারা যান, আর সেটাও এর গাফিলতির জন্য। তার জন্য এমন একটা শক পেয়েছিল যে ওই ফিল্ডটাই ছেড়ে দেয়। তারপরেও মাইক্রোবায়োলজির ওপর রিসার্চ শুরু করে। আর ওই মহিলার স্বামী হলো এই অশোক। হতে পারে এই কারণের জন্য অশোক শেখরকে খুন করেছে। কিন্তু ও 10 বছর অপেক্ষা কেন করবে? খোঁজ করো এই অশোকের। হ্যাঁ বলুন। আসলে আমরা সিআইডি থেকে এসেছি। অশোকবাবু আছেন বাড়িতে? আপনি অশোকবাবুর সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? না, একটু অস্বাভাবিক লাগলো তাই। বেশিরভাগ কেউ ওনার সঙ্গে দেখা করতে আসে না তাই। আচ্ছা, যাই হোক, আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই। আসুন। উনি অশোকবাবু? হ্যাঁ, ইনি অশোকবাবু। ইনি না হাঁটতে পারেন আর না কথা বলতে পারেন, ব্যাস এরকমই সারাদিন বিছানে শুয়ে থাকেন। কি অসুখটা কি ওনার? লিভার ডিজিজ লাস্ট স্টেজ। ওনার বাড়ির কোনো লোক ওনার সঙ্গে দেখা করতে আসে না? ওনার 2 ছেলেই বাইরে থাকে, দূর সম্পর্কের এক আত্মীয় আছেন, কখনো কখনো আসেন। স্যার, আবার এই দূর সম্পর্কের আত্মীয়ের হাত নেই তো এসবের পেছনে? হতেই পারে ফ্রেডি। হ্যাঁ গীতা? ভাই আমাকে বাঁচা, কেউ আমাকে মারতে চায়। মারতে চায়? কে মারতে চায়? তুমি ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। কোথায় আছো তুমি? মলের কাছে। কোন মলের কাছে? The number you have called is currently switch off. Please try again after some time. মোবাইল সুইচড অফ। ফ্রেডি, তাড়াতাড়ি চলো। কি করে জানতে পারবো স্যার গীতা দেবী কোন মলের সামনে থেকে ফোন করেছিলেন? শহরে তো 30-40টা মল। এক্ষুনি জানা যাবে ফ্রেডি। গীতার মোবাইল নাম্বারটা এই ট্যাবে ফিট করো, দেখো কোন লোকেশন দেখাচ্ছে। স্যার, গীতা দেবীর মোবাইল তো মল ছাড়িয়ে চলে গেল। মল ছাড়িয়ে চলে গেল? হ্যাঁ স্যার। কোথায়? শহরটাকে ছেড়ে পানভেল হাইওয়ের দিকে। পানভেল হাইওয়ের দিকে? আরে, এটা কি হলো? কি হয়েছে? গীতা দেবীর মোবাইল ট্রেস হওয়া বন্ধ হয়ে গেল। ট্রেস হওয়া বন্ধ হয়ে গেল? হ্যাঁ স্যার। একটা কাজ করো, মোবাইল কোম্পানিকে ফোন করো, দেখো ওরা ট্রেস করতে পারে কিনা। হেল্প, হেল্প, বাঁচাও, বাঁচাও, কেউ আছে, কেউ আছে, বাঁচাও, হেল্প, হেল্প, কেউ আছে, কেউ আছে, বাঁচাও, 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 হেল্প, 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 কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ, কেউ আছে, কেউ আছে, বাঁচাও, বাঁচাও, হেল্প, 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 বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ, কেউ আছে, কেউ আছে, বাঁচাও, বাঁচাও, হেল্প, 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 বাঁচাও। কে তুমি? কেন আমাকে ফলো করছো আর কেন আমাকে মারতে চাইছো? তুমিও সে কারণেই মরবে যে কারণে আমি শেখরকে মেরে ফেলেছি। তুমি একজন মেয়ে, কেন শেখরকে তুমি মেরেছো? শেখরকে তো মরতেই হতো, কিন্তু এখন তুমিও মরবে। থামো, চাকু নিচে নামাও, নালে ফল ভালো হবে না। তুমি নিজের বন্দুক নিচে নামাও, না হলে এই বছর তোমার হাতে আর রাখি উঠবে না। যদি গীতার কিছু হয় না, তাহলে তুমি ভাবতেও পারছো না যে আমি তোমার কি অবস্থা করব। চাকু নিচে। তোকে তো মরতেই হবে। চাকু নিচে ফেলে দাও চাকুটা। ভাই, ভাই, শ্বশুর বাড়ি যাওয়ার আগে একবার ঘোমটা তো তোলো।
বলিনি। শেখর তোমাকে সাহায্য করেছে, তোমার জন্য এত কিছু করেছে, চাকরি দিয়েছে, আর তুমি শেখরকেই মেরে দিলে। হ্যাঁ, আমি শেখরকে মেরেছি, কিন্তু সে কারণে আমার এতটুকু আফসোস নেই। পালাচ্ছ কোথায়? হ্যাঁ, বলো কেন করলে তুমি এইসব? আমি যা করেছি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। মায়ের মৃত্যুর প্রতিশোধ? আমার বয়স যখন 10 বছর, তখন আমার মা অপারেশন থিয়েটারে একটু একটু করে শেষ হয়ে যায়, সব ওই শেখরের জন্য। ও, তো তুমি অশোকের মেয়ে? হ্যাঁ, শেখর 2 দিন ধরে ঘুমায়নি, ও অপারেশন করার অবস্থাতেও ছিল না। ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার একটা কথাও শোনেনি, আর এই জন্য ওকে আমি কখনো ক্ষমা করিনি। আচ্ছা, তাহলে আপনি এই কথা আমাদের আগে বলেননি কেন? এই কথা নিয়ে কোনো প্রসঙ্গই ওঠেনি, তাই আমি আপনাদের বলিনি। আমার মায়ের চলে যাওয়ার পর আমার বাবা এটা মেনে নিতে পারেননি। এখন না তো উনি হাঁটা চলা করতে পারেন, আর না কথাবার্তা বলতে পারেন। আর এই জন্য তুমি শেখরকে খুন করে দিলে, আর গীতাকে ফাঁসানোর জন্য ওই এনজিও ভ্যান থেকে ব্লাড পাউচ চুরি করে শেখরের কাপড়ের উপরে ঢেলে দিলে। গীতার ব্রেসলেটও তুমি ওই লাশের কাছে রেখে দিয়েছিলে। শুধু এটাই না, গীতার জুতোতে যে মাটি পাওয়া গেছে সেটাও তুমিই লাগিয়েছো। আর রঞ্জিতকে ফাঁসাবে বলে ওর অ্যাপ্রনের ছেঁড়া টুকরোটা ওই ভ্যানের মধ্যে ফেলে এসেছিলে, তাই তো? হ্যাঁ, আমি সব করেছি। মানছি যে তোমার সঙ্গে যেটা ঘটেছে সেটা ভালো হয়নি, কিন্তু একটা ভুলের জন্য আরেকটা ভুল হতে পারে না। তোমার মা হয়তো কত কষ্ট পাচ্ছেন এটাই ভেবে যে ওনার কারণে ওনার নিজের মেয়ে খুনি হয়েছে। তোমার একবারও নিজের অসুস্থ বাবার কথা মনে পড়লো না? যদি বিচারে তোমার ফাঁসির শাস্তি হয়, তাহলে ওকে দেখাশোনা কে করবে? আমি প্রতিশোধ নিতে গিয়ে অন্ধ হয়ে গেছিলাম। শেখরকে খুন করেছো তুমি, তাই তোমায় শাস্তি তো অবশ্যই পেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনারা আজ আমার পাশে না থাকতেন, নয় আমি জেলে থাকতাম, না হয় আমি মরেই যেতাম। এরকম কিছুই হতো না। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল তুমি নির্দোষ, আর সিআইডি থাকতে কখনো কোনো নির্দোষ শাস্তি পেতেই পারে না। এটা তো একদম ঠিক কথা। আরে ভাই রজত, এতদিন পর তোমার দিদির সঙ্গে তোমার দেখা হয়েছে, তো তুমি দিদিকে মিষ্টি খাওয়াবে না? মানে আমাদেরও খাওয়াবে আর সঙ্গে ওনাকেও খাওয়াবে। নিশ্চয়ই নিশ্চয়ই। যদি আপনাদের আপত্তি না থাকে তো আমি প্রথমে আমার ভাইকে রাখি বেঁধে নিই। আরে এতে আপত্তি করার কি আছে? ভাইয়ের হাতে রাখি বাঁধা তো সব দিদিরই অধিকার, প্লিজ। আর রাখি পরার পর নিজের পকেট ফাঁকা করা সব ভাইয়েরই কর্তব্য। দিদি, তুমি জানো না যে এই মুহূর্তটার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছিলাম। সবসময় খুশি থাকো, হাসতে থাকো, তোমার জীবন শুধু খুশিতেই ভরে থাকুক। আর মনে রেখো, যখনই তোমার প্রয়োজন হবে তোমার ভাই তোমার সঙ্গেই আছে। তুই পৃথিবীর সবচেয়ে ভালো ভাই আমার। আমি এটা প্রার্থনা করি সবার ঘরে ঘরে যেন তোর মতো ভাই থাকে।